তাহমিনা বেগম 220 মাদারীপুর 3 থেকে নির্বাচিত সংসদ সদস্য। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং 1975 সালের 15 আগস্ট তার 3 সন্তান 2 পুত্রবধূ সহ 18 জন যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের 30 লক্ষ শহীদ এবং যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2 লক্ষ ত্যাগ স্বীকারী মা বোনদের প্রতি সম্বোধনা জ্ঞাপন করছি। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। জেলখানায় 4 নেতা যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইবি রহমান সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 2টি উপজেলা আর মাদারপুর সদরের 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি একটু কথা বলবো। মাদারপুর সদরে অনেক আগের থেকেই একটি কলেজ, একটি স্কুল, সরকারি স্কুল কলেজ আছে। নবগঠিত ডাসার উপজেলা ঘোষণার আগে শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজটি জাতীয়করণ করা হয়েছিল, সেখানে কোনো স্কুল জাতীয়করণ করা হয়নি। কিন্তু কালকিনি উপজেলা সদরে অবস্থিত 2 কিলোমিটার দূরে উপজেলা ক্যাম্পাস থেকে কালকিনি আবুল হোসেন কলেজটি বহুবার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। সেই কলেজটি অদ্যাবধি অজানা কারণে জাতীয়করণ করা হয়নি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের দাবি কলেজটি যাতে অচিরেই জাতীয়করণ করা হয়। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ সংসদে যে মহামূল্যবান ভাষণ প্রদান করেছেন তাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 4 বারে যে উন্নয়ন হয়েছে তার বিভিন্ন দিক তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন এবং বৈশ্বিক সমস্যা মোকাবেলার যে সফলতা সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে টার্গেট নির্ধারণ করে তা বাস্তবায়নের কর্ম পরিকল্পনা সহ নবগঠিত মন্ত্রিসভাকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাছাড়া বৈশ্বিক সমস্যা, ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করে তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভাষণের জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, জাতির পিতার যোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি অংশগ্রহণমূলক নির্বাচন সফল করার জন্য স্বতন্ত্র প্রার্থী হতে ঘোষণা দিলে সকলের সাথে আমিও নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হই। আমার নির্বাচন করার জন্য আর্থিক, মানসিক, শারীরিক সক্ষমতা ছিল না বিধায় আমি নির্বাচনে প্রার্থী হবার জন্য দলের নিকট নমিনেশন চাইনি। মাদারপুর নির্বাচন এলাকা আওয়ামী লীগের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি এবং 20 ইউনিয়নের স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা একজন জনবিচ্ছিন্ন নেতার বিরুদ্ধে আমাকে প্রার্থী ঘোষণা করলে সর্বস্তরের জনতার দাবির মুখে আমি প্রার্থী হতে বাধ্য হই। অবশ্য 2-1 নেতা এবং কয়েকজন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ব্যতীত সকল বর্তমান ও সাবেক স্থানীয় প্রতিনিধিরা জোটবদ্ধ হয়ে আমার বিজয়কে নিশ্চিত করেছেন। মাননীয় স্পিকার, যাদের চেষ্টা ভোটে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি তাদের সকল স্তরের নেতা কর্মীদের আমি আমার এই সংসদে দাঁড়িয়ে তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিদেশে অবস্থানরত আমাদের প্রাক্তন ছাত্ররা এবং আমাদের এলাকার ছেলেরা বিদেশে বসে আমার নির্বাচনী প্রচারণা চালিয়েছে, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি।
মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার বাস্তবতায় বিশ্বাস করেন। বাস্তবতার নিরিখে তিনি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। কোর্ট যার যার পছন্দের ব্যক্তিকে শেষে ভোট প্রদান সদস্য আপনি আরো 2 মিনিট বলবেন। প্রদান করতে পারবে না, আনকোট। এর ফলে ভবিষ্যতে জাতীয় সংসদে নির্বাচিত সদস্যগণ নিজেকে ব্যস্ত থাকার সুযোগ পাবে না। এবারে নির্বাচনে জনগণ জনবিচ্ছিন্ন কোন নেতাকে সংসদে প্রেরণ করেননি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু গণপরিষদের কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। বিরোধী দল ছিল না, বিভিন্ন ও স্বতন্ত্র সব মিলিয়ে সদস্য সংখ্যা ছিল 10, কিন্তু বিরোধী সদস্যরা প্রতিবাদ মুখর ছিলেন। দীর্ঘক্ষণ বক্তব্য রাখার সুযোগ পেতেন। সংসদ অধিবেশন হতে প্রাণবন্ত, যুক্তিতর্ক মতামত উপস্থাপন ছিল খুবই আকর্ষণীয়। সবকিছুর ঊর্ধ্বে ছিল সংসদে স্বয়ং বঙ্গবন্ধুর উপস্থিতি ও তার ভাষণ। ন্যাপ থেকে নির্বাচিত তৎকালীন গণপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্টে বক্তৃতা করার সুযোগ চাইলে সবসময় তিনি সুযোগ পেতেন। স্পিকার তাকে মাঝে মাঝে মাইক দিতে না চাইলেও বঙ্গবন্ধু বলতেন, তাকে সুযোগ দিন, বিরোধী পক্ষের কথা আগে শুনতে হবে। মাননীয় স্পিকার, বর্তমান সংসদে বিরোধী দলীয় নেতার ভয় কেন? সংসদের নেতা বঙ্গবন্ধু নেই, কিন্তু তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছেন। মাননীয় স্পিকার, পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, দ্বাদশ সংসদে কোনো অকৃতজ্ঞ ব্যক্তি বা দল সংসদে আসেনি যারা সংসদে বক্তব্য রাখার পূর্বে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন না। মুক্তিযুদ্ধে আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করে ভিয়েতনাম বানানোর পায়তারা করেছিল। সেই স্বয়ং আমেরিকা স্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা, কিন্তু বিএনপি ক্যান্টনমেন্ট থেকে জন্মগ্রহণ করে অদ্যাবধি তারা কেউ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে না। বাঙালি জাতির জন্য এটা খুবই পরিতাপের বিষয়। মাননীয় স্পিকার, আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সংসদে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী উপমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং উপবিরোধী দলীয় নেতা সকল এবং সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলবেন, শেষ করুন। 1 মিনিট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য সাজ্জাদুল হাসান 160 নেত্রকোনা 4, আপনি বক্তব্য রাখবেন। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের প্রেক্ষিতে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, যার বলিষ্ঠ, দৃঢ় এবং সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম কাতারের দেশে পরিণত হয়েছে। আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব এবং তার 3 পুত্র, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শিশুপুত্র রাসেল সহ 1975 সনের 15 আগস্ট সেই কালো রাত্রিতে নির্মমভাবে যারা শহীদ হয়েছিলেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতাকে, শ্রদ্ধা জানাই গণতান্ত্রিক আন্দোলনে, বাঙালি আন্দোলনে অধিকার আদায়ের জন্য মহান 3 ব্যক্তিত্ব, শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানীকে। মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন 143 পৃষ্ঠার যে ভাষণ, তার তিনি 12 পৃষ্ঠা এই মহান সংসদে পাঠ করেছেন। তিনি সেই ভাষণে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে এই সরকারের যে উন্নয়ন এবং আজকের দূরদর্শী নেতা, যিনি শুধু বাংলাদেশের পরিমণ্ডলে নয়, বিশ্ব পরিমণ্ডলে একজন
রোল মডেল হিসাবে পরিণত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা বিস্তারিত তুলে ধরেছেন। এই স্বল্প পরিসরে আমার পক্ষে নিশ্চয়ই সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোকপাত করা সম্ভব নয়। তবে আমি শুধু আর্থ সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তার কিছু আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা দেখি যে 2006 সনে এই দেশের অবস্থা যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল তখন কি ছিল এবং আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই তো সেদিনের কথা, 28শে ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন করেছিলেন, মানুষ ভাবতেও পারেনি যে আজকে আগারগাঁও থেকে মতিঝিলে আমরা 10 মিনিটের মধ্যে যেতে পারবো। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কি সুন্দরভাবে আমরা এয়ারপোর্ট থেকে আমরা এসে 10 মিনিটের মধ্যে নেমে যাচ্ছি। এইভাবে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যে অভাবনীয় অবস্থান সৃষ্টি হয়েছে তার দুই একটি আমি এখানে তুলে ধরতে চাই। বাংলাদেশে মাথাপিছু আয় আজকে 5 গুণ বৃদ্ধি পেয়ে 2793 মার্কিন ডলারে উপনীত হয়েছে। জাতীয় বাজেটের আকার আজকে 9 গুণের অধিক বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ হচ্ছে 7,61,785 কোটি টাকা। গত 1.5 দশকে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে 55.56 বিলিয়ন ডলারে উপনীত হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ধারাবাহিকতা বৃদ্ধি করে বর্তমান অর্থ বছরে 1,26,272 কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যার মোট উপকারভোগীর সংখ্যা প্রায় 10,61,00,000। এর মধ্যে বর্তমানে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা প্রায় 58 লক্ষ, বিধবা এবং স্বামী নিগৃহীত মহিলা ভাতাভোগীর সংখ্যা প্রায় 26 লক্ষ, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা প্রায় 29 লক্ষ, বীর মুক্তিযোদ্ধা উপকারভোগীর সংখ্যা 2,40,000-এর অধিক। আমাদের সাক্ষরতার হার যেখানে ছিল মাত্র 45 ভাগ, যা আজকে 76.8 ভাগে উন্নীত হয়েছে। আয়ুষ্কাল বেড়েছে 59 বছর থেকে 73 বছরে। মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যার জন্য জননেত্রী শেখ হাসিনা এমডিজির স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। মাননীয় স্পিকার, 1 মিনিট বলুন। আমাকে আর 5 মিনিট সময় দিবেন। আপনি 2 মিনিটের মধ্যে শেষ করুন। আপনি অবহিত আছেন যে আমি এক সময় প্রজাতন্ত্রে কর্মচারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলাম। করোনায় যখন বৈশ্বিক বিপর্যয় নেমে এসেছিল তখন আমি একদিন একটু ভয়ে ভয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মোবাইলে রিং করেছিলাম এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই করোনার বিপর্যয়ের সময় আপনি নিশ্চয়ই খুব টেনশনে আছেন। তিনি উত্তর দিয়েছিলেন, আমাকে তুমি কি কোনো সময় টেনশনে দেখেছ? আমি এই দেশের দায়িত্ব পালন করি। এবং সত্যিকার অর্থেই জননেত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আজকে কৃষি জমির যে পরিমাণ, সেই কৃষিতে 30 লক্ষ খাদ্য ঘাটতির দেশে আজকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি। আমি কিছুদিন আগে কম্বোডিয়া এগ্রিকালচার ক্লাইমেটের একটা বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি হিসাবে আমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে ইন্দোনেশিয়ার একজন বিশেষজ্ঞ এসেছিলেন। তার দেশে 25% কৃষি উৎপাদন কমেছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম এর কারণ কি। তিনি উত্তরে বলেছিলেন যে ক্লাইমেটের সাথে আমাদের কোনো অ্যাডাপ্টেবিলিটি আমরা আনতে পারিনি, কিন্তু বাংলাদেশে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রণয়ন, লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন, খরা সহিষ্ণু জাত উৎপাদন, তার মাধ্যমে আমরা কিন্তু কৃষি উৎপাদনে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকতে পেরেছি। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনা আমাকে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি করেছেন। এর আগে তিনি আমাকে বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। আমি ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার এই জন্য বিমানের ভিতরে কাজ করার সুযোগে কিছু জানার সুযোগ হয়েছিল। আপনারা জেনে সুখী হবেন, এই যে আমাদের বিমানের বহরে এতগুলা এয়ারক্রাফট এসেছে, প্রত্যেকটির নাম তিনি নিজে দিয়েছেন। 737-এ তিনি মেঘদূত, ময়ূরপঙ্খী, 777-এ পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙ্গা প্রভাত, এমনি ড্রিম লাইনার্স 2 মিনিট বলবেন। হংস বলাকা, গাংচিল, রাজহংস, সোনার তরী, অচিন পাখি,
ড্যাশ 8-এ ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা, হংস মিথুন, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া। তিনি সবকিছুকে ধারণ করেন বলেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে এবং বিশ্ব পরিমণ্ডলে আজকে আন্তর্জাতিক ভাবেও তিনি প্রশংসিত হয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেছেন, আমি কোট করছি, বাংলাদেশ has made incredible progress. It's powered economic growth, reduced poverty, increased access to education and health resource, and built new opportunities for the people. একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কোট করছি, বাংলাদেশ is showing its dynamism to the world under the Prime Minister's leadership. আমরা যদি ইকোনমিক ক্ষেত্রে দেখি, বৈশ্বিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমীক্ষা পরিচালনা করে বলেছে, বাংলাদেশ সিন অন ট্র্যাক টু বি $1 trillion ইকোনমি। একইভাবে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের মতে বাংলাদেশ ইজ currently the second largest economy in the region and will continue to maintain the peace till 2037 with the GDP size of $1.63 trillion at current prices. এমনি ভাবে বিশ্ব পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে, কিন্তু একটি দল বিএনপি জামাত মদতপুষ্ট তারা সেই উন্নয়ন দেখতে পায় না। যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন এক চ্যালেঞ্জের নির্বাচন ছিল। আমি যে নির্বাচনী এলাকা থেকে এসেছি, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি, আমার এখনো মনে আছে আমি যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে পিএস ছিলাম, আজকে তখনকার রেলপথ মন্ত্রী মহোদয় মুজিবুল হক সাহেব একটা সারসংক্ষেপ পাঠিয়েছিলেন একটা ইন্টারসিটি ট্রেনের জন্য। সেই ট্রেনের নাম এসেছিল 3টি, মোহনগঞ্জ এক্সপ্রেস, কাশবন এক্সপ্রেস এবং ভাটি বাংলা এক্সপ্রেস। তিনি মোহনগঞ্জ এক্সপ্রেসের টিক চিহ্ন দিয়ে বলেছিলেন, যাও তোমাদের মোহনগঞ্জের মানুষকে আমি খুশি করে দিলাম। এমনি ভাবে তিনি সারা দেশের মানুষের কথা ভাবেন। আমার এই নির্বাচনী এলাকা অনেক উন্নয়ন হয়েছে। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে আমার গ্রাম হবে আমার শহর, তাই এই 3টি উপজেলার মধ্যে কানেক্টিভিটির জন্য মানুষ এখন উড়াল সেতুর স্বপ্ন দেখে। মাননীয় প্রধানমন্ত্রী জানেন, উনি খালিয়াজুড়িতে গিয়েছিলেন। খালিয়াজুড়ির সাথে সারা বছরই কোনো শুকনা থাকুক আর বন্যায় থাকুক, আমাদের সরাসরি যোগাযোগের কোনো পথ নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব, এখানে যেন একটা উড়াল সেতুর বন্দোবস্ত করা হয়। আমি সবশেষে ভারতের রাষ্ট্রপতি এপিজে কালাম, যিনি একজন দার্শনিক এবং আমরা বড় সায়েন্টিস্টও জানি, তার এক মিনিটে শেষ করতে চাই অনুগ্রহ করে। তিনি বলেছেন, let me define a leader. He must have a vision and passion, not be afraid of any problem. Instead, he should know how to defeat it. মাননীয় প্রধানমন্ত্রী জানেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের কিভাবে পরাজিত করতে হয়। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অতি দ্রুত উন্নত বাংলাদেশে পরিণত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হবে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার তথ্যবহুল